গ্রামে অমল তার মা ও বোনের সঙ্গে থাকত। অমল ছিল খুব মেধাবী একজন ছেলে, কিন্তু অভাবের তাড়নায় তাকে পড়াশোনা ছেড়ে দিয়ে গাড়ি চালানোর কাজ নিতে হয়। অমল গাড়ি চালিয়ে যা টাকা পেত তাই দিয়ে কোনো রকমে তাদের সংসার চলত। এরকমই একদিন অমলের গাড়িতে ওঠে একজন সুন্দরী মেয়ে। মেয়েটির নাম হলো প্রিয়া। হঠাৎই মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় অমল গাড়ি থামিয়ে মেয়েটিকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে ডক্টরকে দেখিয়ে মোটামুটি মেয়েটিকে সুস্থ করে তোলে। অমলের ব্যবহারে প্রিয়া অত্যন্ত খুশি হয়। থ্যাঙ্কস ফর সেভিং মি। আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? আপনি আজ যা আমার উপকার করলেন, এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। এটা তো আমার কর্তব্য ম্যাডাম। একজন মানুষ হিসেবে মানুষের উপকারে যদি লাগতে পারি, তার থেকে বড় আর কি হতে পারে। আপনি এখন ভালো আছেন তো? হ্যাঁ, একটু উইক লাগছে, কিন্তু আমি তাড়াতাড়ি রিকভার করে যাব। এরকমভাবেই প্রিয়া একটু সুস্থ হয়ে বাড়ি চলে গেল। প্রিয়া ছিল খুব বড়লোক বাড়ির একজন মেয়ে। প্রিয়ার বাবা ছিলেন একজন বিজনেসম্যান। ধীরে ধীরে প্রিয়া এবং অমলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরকমই একদিন অমল, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি। আসলে আমার তোমাকে খুব ভালো লাগে। তুমি একজন মানুষ হিসাবে খুবই ভালো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু ম্যাডাম, আমার আর্থিক অবস্থা সেরকম ভালো নয়। আপনি তো অনেক বড় ঘরের মেয়ে। আপনি কি আমাদের দারিদ্রতার সঙ্গে মানিয়ে নিতে পারবেন? হ্যাঁ অমল, আমি সব পারবো। প্রিয়ার বাবা মার আপত্তি থাকা সত্ত্বেও মেয়ের ওপর কিছু না বলতে পারায় তারা এক প্রকার বাধ্য হয়ে মেয়ের জেদ মেনে নেয় এবং অমলের সঙ্গে প্রিয়ার বিয়ে দেয়। বিয়ের পর বৌমা, তুমি তো অনেক বড় ঘরের মেয়ে। তোমার মনে হয় আমাদের বাড়িতে খুব কষ্ট হবে। তাই তুমি যদি চাও তুমি বাপের বাড়ি গিয়ে থাকতে পারো। আমাদের কোনো আপত্তি নেই মা। না মা, আমার এখানে তো কোনো অসুবিধে হচ্ছে না। আপনারা তো আছেন, আপনাদের সঙ্গে থাকতে আমার খুব ভালোই লাগছে। তাছাড়া আপনারাও তো সব কিছুর সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি কিন্তু আপনার ওপর খুব রেগে যাব যদি আপনি বাপের বাড়ি আমাকে চলে যেতে বলেন। সত্যি বৌমা, তোমার মতো মেয়েকে দেখলেও আনন্দ লাগে। কত বড় বাড়ি থেকে এসেছো, কোনো অহংকার নেই তোমার। তুমি হলে আমার আরেকটা মেয়ে। বৌদি, তুমি খুব ভালো। চলো দুজনে মিলে ফুচকা খেয়ে আসি পাড়ার দোকানে, তোমার খুব ভালো লাগবে। তুমি নিশ্চয়ই কখনো পাড়ার দোকান থেকে ফুচকা খাওনি। আমার সঙ্গে চলো, আজকে আমি তোমাকে ফুচকা খাওয়াবো। তারা কথাই বলছিল, তখনই প্রিয়ার বাবা মা এলো প্রিয়ার বাড়িতে। কোথায় রে প্রিয়া? কতদিন হলো বাড়ি যাস না? তোর কি আমাদেরকে দেখার ইচ্ছে করে না? আমরা আর না থাকতে পেরে চলে এলাম তোকে দেখতে। কেমন আছিস মা? মা এসো, তোমরা বসো। কেমন আছো মা? কেমন আছো বাবা? কেমন আছিস মা? কি শরীরের অবস্থা করেছিস? আমার একমাত্র মেয়ের এ কি অবস্থা! আমি খুব ভালো আছি বাবা। হ্যাঁ, তুই যে কত ভালো আছিস সে তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। কোথায় থাকতিস রাজপ্রাসাদে, আর এখন কোথায় একটা কুঁড়ে ঘরে থাকছিস। আগে তো এসি ছাড়া থাকতেই পারতিস না, এখন কি করে আছিস এত গরমে? তারপর একটাই রুম, আগে তো পার্সোনাল রুম ছাড়া অ্যাডজাস্টই করতে পারতিস না। তারপর কি খাচ্ছিস কে জানে। তোকে আর এখানে থাকতে হবে না। তুই আর অমল আমাদের বাড়ি গিয়ে থাকবি, চল। আর এক মুহূর্তও থাকতে হবে না এখানে। আমি অনেকবার বৌমাকে বলেছি এখানে হয়তো বৌমার কষ্ট হচ্ছে, তাই বৌমাকে বাড়ি গিয়ে থাকতে বলেছি, কিন্তু বৌমাই রাজি হয়নি। থাক থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি সব বুঝতে পারছি। আপনারাই আমার মেয়ের মাথাটাকে মুড়িয়ে খেয়েছেন। আসলে বড় লোকের বাড়ি দেখেছেন, তাই আর লোভ সামলাতে পারেননি। মা, তুমি কেন উল্টোপাল্টা কথা শোনাচ্ছ শাশুড়ি মাকে? উনি খুব ভালো মানুষ, উনি কত যত্ন করেন আমাকে, আর তুমি কিনা ওনাকে এই সমস্ত কথা বলছো? ঠিক আছে বৌমা, তুমি আর তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না আমার জন্য। তোমরা বরং কথা বলো, আমি তোমাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করছি। আপনাকে কোনো কিছু খাবারের ব্যবস্থা করতে হবে না, আপনাদের জল খাবার আমার জানা আছে। আমার মেয়েটাকে যদি একটু খাওয়াতেন তাহলে ও এত দুর্বল হয়ে পড়তো না। কি হাল বানিয়েছে নিজের, আমি তো দেখে চিনতেই পারছিলাম না। মা, তুমি যদি এখানে অপমান করতে আসো তাহলে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ওনারা খুব ভালো মানুষ, তাই ওনাদের সঙ্গে এই ব্যবহারটা আমি মেনে নিতে পারছি না। তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকো, আমাকে আমার সংসারটা দেখে নিতে দাও। প্রিয়ার মা গেল খুব রেগে। সে তার বাবাকে বলল, দেখেছো মেয়ের কথাবার্তার অবস্থা দেখেছো? কাদের সঙ্গে থাকছে দেখতে হবে তো।
এই সমস্ত ছোট লোকের পরিবারে থেকে মেয়েটা একেবারে শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি সবই দেখতে পাচ্ছি আর বুঝতেও পারছি। আমি ভেবেছিলাম অমলকে কোম্পানির দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হব, কিন্তু এখানে এসে দেখছি এরা তো অত্যন্ত লোভী পরিবার। হ্যাঁ হ্যাঁ, তোমরা বরং বাড়ি চলে যাও। তোমরা এসি ছাড়া এতক্ষণ থাকলে কি করে? এখানে তো কোনো রকম ফেসিলিটিসও নেই, তাই তোমরা এখানে থাকতেও পারবে না। আর আমার এখন একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কেন রে, পার্লারে যাবি নাকি? চল আমরা নামিয়ে দেবো রাস্তায়, আমরা তো কার নিয়ে এসেছি। আরে না না, পার্লার নয়, আমার ননদের সঙ্গে ফুচকা খেতে যাব। আর এখন আমার শাশুড়ি মা বাড়িতেই ভালো হোমমেড প্যাক বানিয়ে দেয়, যেটা মাখলে স্কিন অত্যন্ত ভালো থাকে। মানে তুই ওই সমস্ত আনহাইজিনিক খাবারগুলো রাস্তা থেকে খাবি? আর তুই পার্লারে ট্রিটমেন্ট ছেড়ে দিয়ে বাড়িতে তৈরি করা কিসব মাখছিস? স্কিন খারাপ হয়ে গেলে? আগে তো তুই প্রত্যেক সপ্তাহে একদিন করে করে পার্লারে যেতিস। আমি তো তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি, কি করে একটা মেয়ে 1-2 মাসের মধ্যে এত পরিবর্তন হয়ে যেতে পারে। কেননা আমি তো আগে জানতামই না যে রাস্তার ফুচকার এত টেস্ট, আর বাড়ির তৈরি হোমমেড ফেস প্যাকের যে এত উপকারিতা সে তো আমার জানাই ছিল না। তুমিও একটু লাগাবে নাকি? তোমার স্কিনও খুব ভালো হয়ে যাবে, আর তোমাকে পার্লার যেতে হবে না। এরপর প্রিয়ার বাবা মা রেগে গিয়ে প্রিয়ার বাড়ি থেকে চলে গেল, আর প্রিয়া খুব হাসতে লাগলো। বৌমা, কেন এমন করলে নিজের বাবা মায়ের সাথে? আমি কিন্তু খুব রাগ করেছি তোমার ওপর। আরে আমার লক্ষ্মী শাশুড়ি মা, ওরা তো আপনাদেরকে অপমান করছিল, তাই আমি একটু জবাব দিলাম, এই আর কি। আফটার অল এটা আমার শ্বশুর বাড়ির ব্যাপার, তাই আমি চাই না কোনো রকমভাবে কারোর কাছ থেকে আপনারা অপমানিত হন। সত্যি বৌমা, এরকম বউ যেন ঘরে ঘরে আসে, তাহলে আর কোনো শ্বশুরবাড়ির অপমান হবে না। এইরকম ভাবে প্রিয়া তার শাশুড়ি, স্বামী এবং ননদকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। পুষ্পিতা দেবী তার 2 ছেলে সুমিত ও সুশীল এবং 2 বৌমা পল্লবী ও মোনালিসার সঙ্গে রাধানগরে বাস করতেন। পুষ্পিতা দেবীর 2 ছেলের বিয়ে একই সঙ্গে হয়েছিল। সুমিত পল্লবীকে বিয়ে করে আর সুশীল মোনালিসাকে বিয়ে করে। পল্লবী ছিল অত্যন্ত মডার্ন একটি মেয়ে এবং দেখতেও ছিল খুবই সুন্দর, আর মোনালিসার গায়ের রং ছিল কালো। মোনালিসা সেরকম একটা দেখতে ভালো ছিল না, তাই পুষ্পিতা দেবী তার বড় বৌমা পল্লবীকেই বেশি পছন্দ করতেন এবং ছোট বৌমা মোনালিসাকে একদমই দেখতে পারতেন না। এরকমই একদিন বাইরে প্রচন্ড রোদ গরম, এই রোদ গরমে আমার গলা পুরো শুকিয়ে যাচ্ছে। কই ছোট বৌমা, কোথায় মরে গেলে? আমার জন্য শরবত নিয়ে এসো। সারাদিন কি কাজটা করো তুমি, তাড়াতাড়ি আমার জন্য শরবত নিয়ে এসো। পুষ্পিতা দেবীর ছোট বৌমা মোনালিসা তখন রান্নাই করছিল রান্নাঘরে। রান্নাঘর থেকে বলল, হ্যাঁ মা, আসছি, এক্ষুনি নিয়ে আসছি। এই বলে মোনালিসা তড়িঘড়ি করে শরবত নিয়ে শাশুড়ি মাকে দিতে গেল। ইস ছি, এটা কি শরবত হয়েছে? এই শরবতের মধ্যে এত লবণ কেন? আর তাছাড়া আমি তোমাকে বলেছি যে আমি এরকম লবণ আর জল দিয়ে শরবত খাবো। তুমি তো আমার জন্য আম পোড়ার শরবত বানিয়ে নিয়ে আসতে পারতে। যাও, এক্ষুনি আমার জন্য আম পোড়ার শরবত বানিয়ে নিয়ে এসো। আর শোনো, আমার বড় বৌমার জন্য তরমুজের জুস বানাও। আমার বড় বৌমার গায়ের রং দেখেছো? তরমুজের মতোই, তাই ও তরমুজের জুস খাবে। এক্ষুনি যাও, এখানে দাঁড়িয়ে থেকো না। তোমার এই কালো মুখটা দেখলে আমার সকাল থেকে দিনটাই খারাপ যায়। এইরকম ভাবেই পুষ্পিতা দেবী সারাক্ষণ তার ছোট বৌমা মোনালিসাকে অপমান করত তার কালো গায়ের রঙের জন্য। বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় গেলে? এই নাও, আমি তোমার জন্য তরমুজের জুস নিয়ে এসেছি। নাও, 12টা বেজে গেছে, একটু জুসটা খেয়ে নাও মা। তোমার এত সুন্দর তরমুজের মতো গায়ের রং, একটু জুস খাও, তাহলে গায়ের রংটা আরো খুলবে। মা, আপনি কেন জুসটা নিয়ে এলেন? আপনি তো আমাকে বলতে পারতেন, আমি নিয়ে আসতাম না হয়। আর তাছাড়া আপনার ছোট বৌমা কি করছে? সারাদিন তো দেখাই নেই মহারানীর। নাকি মহারানী এখন ঘরে শুয়ে রেস্ট করছে? শুয়ে রেস্ট করবে মানে? কোন বড় লোকের মেয়ে এসেছে এখানে? আর তাছাড়া রূপ দেখেছো? ওই রকম একটা কালো কয়লার মতো গায়ের রং। ও জুস বানিয়ে দিয়েছে, আমি জুসটা নিয়ে এলাম। সকালবেলা ওর মুখটা দেখলে তোমার দিনটা খারাপ যাবে, তাই আমি নিজের হাতে করে নিয়ে এলাম তোমার জন্য। এ নাও, জুস খেয়ে নাও মা। সো সুইট শাশুড়ি মা, আপনি আমার কত কেয়ার করেন। আপনাকে একটা কথা বলি, আমার কিন্তু গরমে খুব কষ্ট হচ্ছে, রাতে ঘুমই আসছে না। আপনি প্লিজ আমার রুমে একটা এসি লাগিয়ে দিন, আমি আর গরমে থাকতে পারছি না। আমার এরকম এত সুন্দর গায়ের রং পুরো কালো হয়ে যাচ্ছে।
আহারে, বৌমা আমার পুড়ে যাচ্ছে। সত্যিই তো, আমি এতদিন কেন লক্ষ্য করিনি? এত গরম পড়েছে, আর তোমার ঘরে এখনো এসি লাগিয়ে দিইনি। দাঁড়াও, আমি আজকেই বড় খোকাকে বলবো যাতে করে তোমার রুমে এসি লাগিয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ শাশুড়ি মা। কি হলো মা, আপনি কি ভাবছেন? আপনি কি আপনার ছোট বৌমার রুমে এসি লাগানোর কথা ভাবছেন নাকি? কি যে বলো, তোমার কি মাথা খারাপ? আমি এটা মনে মনে ভাবছিলাম যে ওরা যদি দুদিন দেরি করে এসি দিতে, তাহলে আমার বড় বৌমা দুদিন কষ্ট করে থাকবে কি করে। তার থেকে ভালো হয় আজকে একটা কুলার নিয়ে আসি আর এসিটা বুক করে দিয়ে আসি। হ্যাঁ মা, আমি তো এটা ভেবেই দেখিনি আপনি কত ভাবেন আমার জন্য। সেই একটা মূর্খ শাশুড়ি পেয়েছি, ভালোই হয়েছে। এটাকে দিয়ে কাজ করিয়ে নি, নিজের যা কাজ আছে তা করিয়ে নি। আমি তো এসি চেয়েছিলাম, এ যদি কুলারও দিতে চায় আমার কি দেবে? তবে আমাকে একটা দিক লক্ষ্য রাখতে হবে, যাতে আমার বরের টাকাটা না বেরোয়। পরদিন সকালবেলায় পল্লবীর শাশুড়ি পল্লবীর জন্য একটি কুলার নিয়ে এলো এবং এসি বুক করে দিয়ে এলো। এই সমস্ত কিছুই মোনালিসা দেখছিল। মোনালিসা একবার তার শাশুড়ি মাকে বলল, মা, দিদির ঘরের কুলারটা কি আমি আমার ঘরে নিয়ে যাব? দিদির ঘরে এসিটা ইনস্টল হয়ে গেলে গরমে তো আমারও খুব কষ্ট হচ্ছে মা। আর তাছাড়া আপনার ছেলেও খুব একটা ভালো ঘুমাতে পারছে না গরমে। কি, তোমার ঘরে কুলার? কেন, কালো কয়লার মতো গায়ের রং, তার আবার গরম? আর আমার ছেলের এত গরম লাগে না। আর তাছাড়া ছেলে আমার কদিন বাড়িতে থাকে? ও তো বাইরেই ডিউটিতে থাকে। যা বউ নিয়ে এসেছে সেই কারণে আর বাড়িতে থাকতেই পারে না আমার ছেলে। এরকম একটা কালো কয়লার মতো বউকে কার দেখতে ভালো লাগবে? আর বাড়িতে থাকতেই বা ভালো লাগবে কি করে? তাই আমার ছেলেটা এরকম বাইরে বাইরেই কাজ করে বেড়ায়। যাও তো যাও, রান্নাঘরে যাও, খাবার রান্না করো। মোনালিসা আর কিছু না বলে চোখের জল ফেলতে ফেলতে রান্নাঘরে চলে গেল। এরকম ভাবেই মোনালিসা গরমের মধ্যে সারা দিন ধরে রান্নাঘরে রান্না করত। তাছাড়া বাড়ির সমস্ত কাজ সে একা হাতে করত। মোনালিসা আসার পর থেকেই বাড়ির কাজের লোকেদের ছাড়িয়ে দিয়েছিলেন তার শাশুড়ি মা। আর এদিকে বড় বউ পল্লবী এসি কুলার চালিয়ে আরাম করে ঘরে ফেস প্যাক মেখে শুয়ে থাকতো। এরকমই একদিন, উফ, গরমে আর পারছি না। আমার মাথাটা খুব ধরেছে, কেমন যেন বমি বমি ভাব লাগছে, কিছুই ভালো লাগছে না। মনে হয় খুব গরম, সেই জন্যই এরকম হচ্ছে। মাকে একবার বলবো? না থাক, মাকে বললে আবার মা রাগারাগি করবেন। এত গরমে যদি রাগারাগি করেন তাহলে ওনারই শরীরটা খারাপ হবে। তার থেকে বরং আমি একটু বেশি করে জল খেয়ে দেখি ঠিক হয় কিনা। এই মোনালিসা, আমার না কয়েকজন ফ্রেন্ড আসবে বাড়িতে বিকেলে। তুমি একটু ওদের জন্য স্ন্যাক্স বানিয়ে দিও প্লিজ। আমি তো ওদের সঙ্গে বিভিন্ন রকম ডিসকাশনে ইনভলভ থাকবো, তাই তোমার সঙ্গে হাতে হাতে কাজ করে দিতে পারবো না। তুমি নিজেই একটু করে নিও। হ্যাঁ, তুমি আবার হাতে হাতে কাজ করবে কেন? ও বাড়িতে কি করবে তাহলে সারাদিন? তাছাড়া তুমি কত কাজ করো, ওই তো কি সব অনলাইনে যেন করো। তাছাড়া তোমার কত বন্ধু বান্ধব আসে বাড়িতে, সারাদিন গল্প, ওদের সাথে কত রকমের কথা বলো তুমি, আর কত মডার্ন তুমি। আর এই গেও ভূতটা রান্না করবে না তো কি করবে? গায়ের রং তো এমনিই কয়লার মতো, ও আবার রেস্ট নিয়ে কি করবে? আর সারাদিন কি এমন কাজ করে বাড়িতে? আমাদের বাড়িতে তো কিছুই কাজ থাকে না। ওর তো বাপের বাড়ি শুনেছি গ্রামে প্রচুর কাজ। কি দেখে যে আমার ছেলেটা বিয়ে করে নিয়ে এলো কে জানে। যবে থেকে এসেছে তবে থেকে আমাদের জীবন ঝালাপালা করে দিচ্ছে। এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও বড় বৌমার বান্ধবীদের জন্য খাবার বানাও। এখন থেকে সমস্ত কিছু বানানো শুরু করে দাও, না হলে আর তখন পারবে না। আর তাছাড়া দুপুরের রান্না বান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করো, আমরা এক্ষুনি খাবার খাবো। যথারীতি বিকেল বেলায় পল্লবীর কয়েকজন বন্ধু এলো বাড়িতে এবং তাদেরকে বিভিন্ন রকমের স্ন্যাক্স রান্না করে দিল মোনালিসা। মোনালিসার শরীর তখনও ঠিক ভালো লাগছিল না। মোনালিসা পল্লবীর বন্ধু বান্ধবদের কাছে হঠাৎ করেই বমি করে ফেলে। ছি ছি পল্লবী, এগুলো কি হচ্ছে? এসব কি? তুমি বাথরুমে গিয়ে বমি করো? পল্লবী, এরকম জানলে তোর বাড়িতে কখনো আসতাম না। কি বাজে পরিবেশে থাকিস তুই। আর এটা কে রে? এরকম একটা দেখতে বিশ্রী, তার সঙ্গে কোনো ম্যানার্স জানে না। ছি ছি, আমরা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই সমস্ত কিছু দেখার পর আমি আর এক মুহূর্ত থাকবো না। এই চল চল, আমরা সবাই যাই। পল্লবীর বন্ধু বান্ধবেরা চলে যাওয়াতে পল্লবীর প্রচন্ড রাগ হয় মোনালিসার ওপর। কি ব্যাপার মোনালিসা, এসব কি? তুমি এরকম বাজে ব্যবহার করলে কেন? তোমার বমি পেলে তুমি সেটা বাথরুমে গিয়ে করে আসতে পারতে। এরকম ভাবে তুমি সবার সামনে কেন বমি করছো? আর কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, কিচ্ছু হতেই পারে না। আমার মনে হয় তোমার ওই বন্ধু বান্ধবদের জন্য যখন স্ন্যাক্স বানাচ্ছিল তখন ওগুলো গান্ডে পিন্ডে গিলেছে, আর তাই সামলাতে না পেরে বমি করে ফেলেছে। সারাদিন খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। ওহ, এই হতচ্ছাড়ির জন্য আমার মান সম্মান বলে আর কিছুই থাকলো না।
এই বলে মোনালিসার শাশুড়ি মোনালিসাকে খুব বকাবকি শুরু করলো। এরকম ভাবেই কিছুদিন কাটছিল। মোনালিসা গরমে খুব কষ্ট পেলেও তার আর কিছুই করার ছিল না। তাছাড়া তার শরীর খারাপও দিন দিন বেড়েই যাচ্ছিল। তার মধ্যে সে সমস্ত কিছু কাজ করতে লাগলো। এরকমই একদিন। বড় বৌমা, তোমার কি হলো? মাথা টাথা ঘুরছে নাকি? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? শরীর খারাপ লাগছে নাকি মা? হ্যাঁ মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। সকাল থেকে দুবার বমিও হয়েছে। তাছাড়া পেটেও প্রচন্ড ব্যথা করছে। পল্লবীর শাশুড়ি মনে মনে ভাবলো যে পল্লবী বোধহয় কোনো খুশির খবর দিতে চলেছে। তাই সে তাড়াতাড়ি ডাক্তার ডাকলো। ডাক্তার পল্লবীকে দেখতে লাগলো। কি ব্যাপার ডক্টর, কোনো খুশির খবর আছে নাকি? আমি নিশ্চয়ই ঠাকুমা হতে চলেছি। আমার বড় বৌমা নিশ্চয়ই মা হতে চলেছে, তাই না? আপনি তাড়াতাড়ি আমাকে বলুন না, আমি খুশির খবরের জন্য কতদিন থেকে ওয়েট করছি। আপনি এত অধৈর্য হবেন না। আমি ওনার সেরকম কোনো খুশির খবরের লক্ষণ পাচ্ছি না। নর্মাল পেটে যন্ত্রণা হয়েছে, তবে কিছু টেস্ট করতে দিতে হবে। আমি সমস্ত টেস্ট লিখে দিয়ে যাচ্ছি, আপনারা করিয়ে নেবেন। এরকম বলে ডক্টর চলেই যাচ্ছিল। হঠাৎ করে মোনালিসার শরীর খুব খারাপ হয় এবং মোনালিসা মাটিতে পড়ে যায়। ডক্টর সঙ্গে সঙ্গে মোনালিসাকে চেক আপ করে দেখতে শুরু করে। ডক্টর কিছু বলতে যাবে তার আগে মোনালিসার শাশুড়ি বলে ওঠে, ওকে অত দেখার কিছু নেই, ওর কিচ্ছু হয়নি। সারাদিন গান্ডে পিণ্ডে গিলেছে, তাই এরকম শরীর খারাপ হচ্ছে। আপনি বলুন আমার বড় বৌমাকে ভালো করে দেখুন, ভালো করে দেখুন। আমার বড় বৌমা মনে হয় মা হতে চলেছে। না, আপনার বড় বৌমা নয়, আপনার ছোট বৌমাই মা হতে চলেছে। আসলে মোনালিসাই প্রেগনেন্ট। আর আপনার বড় বৌমার সমস্ত কিছু টেস্ট করার পরেই জানা যাবে যে আপনার বড় বৌমা আদৌ কোনোদিন মা হতে পারবেন কি পারবেন না। কেননা ওনার পুরনো রিপোর্ট কিন্তু খুব খারাপ আছে। আপনার ছোট বৌমার শরীর তো খুবই খারাপ, খুবই উইক। ভালো করে খাওয়া দাওয়া করে না মনে হয়, আর মনে হয় প্রচণ্ড পরিশ্রম করে, সেই জন্য খুব ক্লান্তও দেখাচ্ছে। যাক, ওনাকে সাবধানে রাখবেন আর এই সময়টা খুব যত্ন করবেন। ওনার আর বাড়ির কাজ একদমই করতে দেবেন না। খুব ভারী কাজ তো একদমই নয়। আর তাছাড়া এত গরম পড়েছে, ওনাকে বারবার করে ফলের জুস দেবেন। আর তাছাড়া একটু ঠান্ডা করে রাখার চেষ্টা করবেন। ডক্টরের কথা শুনে মোনালিসার শাশুড়ি অবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে মোনালিসাকে বলল, বৌমা, তুমি আমাকে এত বড় খুশির খবর শোনালে, আগে বলনি কেন মা? তোমার শরীর এত খারাপ লাগছে বলে তুমি আগে বলবে তো যে আমার শরীর খারাপ লাগছে। আমি তোমার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দেব মা। আমি তোমার সঙ্গে কি খারাপ ব্যবহারটা না করেছি, আর তুমি সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে গেছো। আমি এক অভাগী ঠাকুমা, যে নাতি নাতনি আসার খবর পেয়ে বুঝতেই পারিনি, তোমার দিকে কোনোদিন ফিরেই তাকাইনি। আমাকে ক্ষমা করো মা, আমার আনন্দের কোনো সীমা নেই। আজ আমি ঠাকুমা হব এটা ভেবে আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। মোনালিসার শাশুড়ি মোনালিসার খুশির খবর শুনে খুব আনন্দ করতে লাগে। মোনালিসার ঘরেও মোনালিসার শাশুড়ি এসি লাগিয়ে দেয়। আর মোনালিসা এখন কোনো কাজ সেরকম একটা করতো না। সারাদিন সে রেস্ট করত এবং বাড়ির হালকা ফুলকা কোনো কাজ থাকলে সে করত। আর এদিকে কিছুদিন পর পল্লবীর রিপোর্টে আসে যে পল্লবী কোনোদিন মা হতে পারবে না। এটা শুনে পল্লবী খুব কষ্ট পায় এবং সে মোনালিসার কাছে ক্ষমাও চায়। তারপর থেকে তারা দুই বৌমা এবং শাশুড়ি মিলে খুব হাসি খুশি ভাবে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।